Hello everyone, I'm Irfan Habib, currently a second year MBBS student from AIMS Bhubaneswar. তো অলরেডি আমরা স্ট্রাকচারাল অর্গানাইজেশন অফ অ্যানিমেলস অর্থাৎ প্রাণীদের মধ্যে গঠনগত অঙ্গ সংস্থান অর্থাৎ কিভাবে প্রাণীর জগতে প্রত্যেকটা প্রাণীর স্পেশালি তো আমরা হায়ার অ্যানিমালস থেকে দেখছি এখানে বিশেষ করে কর্নেটাদের ক্ষেত্রে কিভাবে এবং অঙ্গতন্ত্র তার মধ্যে কিভাবে গঠনগুলি সজ্জিত অর্থাৎ কিভাবে তারা একের বেশি কোষেরা মিলে কলা তৈরি করে এবং কলার মধ্যে কোষগুলি কিভাবে শ্রম বিভাজন করে তারা তাই তো কোষ থেকে প্রথমে সেটা কলা, কলা থেকে অঙ্গ, অঙ্গতন্ত্র, এই যে গঠনের সংগঠন স্তর কিভাবে তারা এই একের বেশি অঙ্গগুলি সজ্জিত, কিভাবে তারা একে অপরের কাজ করে। দেখো, আমরা স্পেসিফিক্যালি দেখেছিলাম টোটাল 4টে কলা রয়েছে। সেগুলো রয়েছে আবরণী কলা, যোগ কলা, স্নায়ু কলা এবং পেশি কলা। তো এখন অব্দি আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে কলার ভাগ, অঙ্গ, অঙ্গতন্ত্র সম্বন্ধে এবং এখানে একটা উদাহরণ দেওয়া রয়েছে একটা প্রাণী, সেটা রয়েছে ইন্ডিয়ান ফ্রগ বা রানা টাইগার, তাই তো। এবং তার মধ্যেও আমরা তার বাহ্যিক গঠনগুলি, তার মরফোলজি অলরেডি পড়েছি এবং অ্যানাটমি বা যদি গঠনগত দিক থেকে বলি তাহলে সেদিক থেকে আমরা অলরেডি এখানে এর পাচন তন্ত্র দেখে নিয়েছি। পাচন তন্ত্রের সঙ্গে আমরা দেখেছি সংবহন তন্ত্র এবং শ্বসন তন্ত্র, কিভাবে ব্যাঙেরা শ্বাস নেন, শ্বাস নেওয়ার মাধ্যম অনেক রয়েছে। সেখানে অঙ্গ হিসেবে এরা ত্বকের মাধ্যমে নিতে পারে, ফুসফুসের মাধ্যমে নিতে পারে, বা এদের ক্ষেত্রে কিন্তু এবার আমার যে জিনিসটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে এক্সক্রিটরি সিস্টেম বা রেচন তন্ত্র কিভাবে। এবার প্রথমে আমাদের মাথায় আসবে যে যখন রেচন তন্ত্র নিয়ে আমরা বলি, তো রেচন তন্ত্র প্রথম কোশ্চেন আসবে যে এরা কি এক্সক্রিট করে, এরা যে বর্জ্য পদার্থটা তৈরি করে সেটা কি। এখানে বর্জ্য পদার্থ হিসেবে যেটা আসে সেটা হচ্ছে নাইট্রোজেনাস ওয়েস্ট বা নাইট্রোজেন জাতীয় বর্জ্য পদার্থ। এবার নাইট্রোজেন জাতীয় বর্জ্য পদার্থতে বের করার জন্য আমরা পরবর্তী যখন রেচন তন্ত্র পড়বো তখন রেচন দেখবো যে বিভিন্ন স্টেপ রয়েছে। কেউ হয়তো বৃক্কের মাধ্যমে, কারো ক্ষেত্রে নেফ্রিডিয়া, কারো ক্ষেত্রে ফ্লেনসিল, কারো ক্ষেত্রে, তো বিভিন্ন প্রাণীদের ক্ষেত্রে বিভিন্ন রেচন তন্ত্রের মাধ্যম রয়েছে, বিভিন্ন অঙ্গ রয়েছে। তো স্পেশালি ব্যাঙের ক্ষেত্রে রেচন তন্ত্র হিসেবে কি থাকে, তো ব্যাঙের ক্ষেত্রে রেচন তন্ত্র হিসেবে যেটি থাকে সেটা হচ্ছে বৃক্ক। যে কনসিস্ট অফ পেয়ার অফ কিডনিস, একজোড়া বৃক্ক, তার সঙ্গে এখানে, হ্যাঁ, একজোড়া বৃক্ক, তার সঙ্গে ইউরেটার, ক্লোয়াকা এবং ইউরিনারি ব্লাডার, অর্থাৎ বৃক্ক, গবিনি বা ইউরেটার, ক্লোয়াকা এবং মূত্রথলি যার মধ্যে মূত্র সঞ্চিত হয়। এবার রেচন তন্ত্রের সবগুলো অংশ যদি আমরা ভালো করে দেখি, তো এখানে ভালো করে দেখতে পারি আমরা এই ছবিটিতে এখানে রয়েছে, এখানে এই যে একজোড়া কিডনি বা বৃক্ক, তার সঙ্গে যুক্ত ইউরেটার বা গবিনি যেটাকে ওপেন করে, এবং সেই মূত্রগুলো সঞ্চিত কোথায় হয়, ইউরিনারি ব্লাডারের মধ্যে বা মূত্রথলির মধ্যে, এবং সময় এলে সেই মূত্র বেরিয়ে যায় তার মাধ্যমে ক্লোয়াকার মাধ্যমে। আমরা জানি এদের ক্ষেত্রে ক্লোয়াক হচ্ছে একটা কমন পার্ট বিটুইন রেচনতন্ত্র, পাচনতন্ত্র এবং জননতন্ত্র। সবগুলো একটাই ওপেনিং বা একটাই মাধ্যমে খুলে যায়, সেটা বাইরে খুলে, সেটা হচ্ছে ক্লোয়াক। তো স্পেশালি যদি লক্ষ্য করে থাকি তো এই বৃক্কের মধ্যে, বৃক্ষ সম্বন্ধে যদি কেউ ব্যাখ্যা করতে পারে তো বৃক্ষটি সাধারণত লাল, গাঢ় লাল রঙের, ঠিক আছে, একদম লাল নয়, গাঢ় লাল রঙের, একটু সিম বীজ, আমরা যে সিম বীজ দেখি সিম বীজ এরকম হয় না, তো এদেরটা এরকমই সিম বীজ প্রকৃতির, এরকম টাইপের গঠন হয় বৃক্ষে। একটু পোস্টেরিয়র সাইডে থাকে বডি ক্যাভিটির, ভার্টিব্রাল কলামের আশেপাশে, ঠিক আমাদের হিউম্যান বডির মতো। যখন তোমরা হিউম্যান বডিতে বা মানব শরীরে যখন বৃক্ষের অবস্থান দেখবে, তো মানব শরীরে বৃক্ষের অবস্থানটা ঠিক এরকমই, মেরুদণ্ডের পিছন, বডি দেহ আবার একটু পিছন দিকে থাকে মেরুদণ্ডের দিকে, ঠিক আছে। ইচ কিডনি ইজ কম্পোজ অফ সেভারাল স্ট্রাকচার এন্ড ফাংশনিংস। প্রত্যেকটা কিডনি বা বৃক্কের মধ্যে যদি আমরা লক্ষ্য করি, তো এদের সংগঠনগত এবং গঠনগত বা কার্যগত একক হচ্ছে ইউরিনিফেরাস টিবিউল বা যেটাকে নেফ্রনও বলা হয়, ঠিক আছে। এবং আহ
পুরুষ ব্যাঙের ক্ষেত্রে, সাধারণত পুরুষ ব্যাঙের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, তো এদের ক্ষেত্রে কিডনি থেকে একটা ইউরেটার বেরোয়। মেল ফ্রগস এর ক্ষেত্রে কিডনি থেকে বা বৃক্ষ থেকে একটা ইউরেটার বা যেটাকে গবিনি বলি, সেটা রিলিজ হয়, বেরোয়। এবং সেটা গিয়ে এটা অ্যাক্ট করে ইউরিনো জেনিটাল ডাক্ট, যেটা গিয়ে ক্লোকা। এবার ইউরিনো জেনিটাল ডাক্ট যখন কথাটা আমি ইউজ করছি, ওখানে যে মানে ভালো করে বের করি, সেটা হচ্ছে মূত্র জননালী। অর্থাৎ এই নালীটা শুধুমাত্র একটাই কাজ নয় যে এরা শুধুমাত্র মূত্র পরিবহন করছে, না। ইউরেটার একই সঙ্গে যেমন বৃক্ষ থেকে মূত্র পরিবহন করে, তেমনি জনন প্রক্রিয়ার জন্য যে সমস্ত জিনিসগুলো, এদের যে শুক্রাণু বা যে সমস্ত স্পাম পার্টিকেল রয়েছে, সেগুলোকেও বহন করার জন্য এই নালী ইউজ হয়, ইউরেটার। এই জন্যই ইউরেটারকে কি বলা হয়ে থাকে, ইউরিনো জেনিটাল ডাক্ট। ঠিক আছে। এবং সেটা গিয়ে কোথায় খুলছে, আমাদের একটাই কমন মিডিয়াম রয়েছে, সেটা হচ্ছে ক্লোয়াকা। এবার ফিমেলদের ক্ষেত্রে বা স্ত্রীদের ক্ষেত্রে, স্ত্রী প্রাণীদের ক্ষেত্রে ইউরেটার এবং ওভিডাক্ট দুটো আলাদা আলাদা ভাবে খোলে। তাহলে যদি ভালো করে লক্ষ্য করে থাকি, তো এখানে ছবিটা দেখো, মেলদের ক্ষেত্রে কিডনি থেকে যে ইউরেটার বেরোলো, সেই ইউরেটারটি ইউরিনোজেনিটাল ট্র্যাক্ট হিসেবে কাজ করে, সেটাই মূত্র জননালী হিসেবে কাজ করে। কিন্তু ফিমেলদের ক্ষেত্রে ইউরেটার আলাদা ভাবে আসে, আর ওভিডাক্ট, তাই তো, বা যেটি ডিম্বনালী, সেটা আলাদা আলাদা ভাবে বা পৃথক ভাবে গিয়ে ক্লোকার মধ্যে উন্মুক্ত হয়। সেটার ক্ষেত্রে কোনো কমন নেই মহিলা বা স্ত্রীদের ক্ষেত্রে। ঠিক আছে। তাহলে পুং ব্যান্ডের ক্ষেত্রে ও যে ইউরেটা বা গোবিনীতে রয়েছে, সেটা একসঙ্গে মূত্র এবং জননালী হিসেবে কাজ করে, তাই একে মূত্র জননালীও বলা হয়। এবার ইউরিনারি ব্লাডার বা মূত্রথলি, যদি এর সম্বন্ধে বলতে যাই, তো মূত্রথলিটা কোথায় অবস্থিত? না, মূত্রথলিটা অবস্থিত হচ্ছে রেকটামের, যদি আমি রেকটাম এইভাবে যদি ব্যান্ডের অবস্থানটা দেখি, সাইড থেকে ল্যাটারাল ভিউ, তো এটা যদি ওর অ্যানাস বা রেকটা, এটা যদি ওর রেকটাম হয়, আর মলাশয় হয়, তো মলাশয়ের ভেন্ট্রাল সাইডে অঙ্কদেশে অবস্থান করবে, ঠিক এরকম একটা পজিশন অবস্থান করে মূত্রথলিটা। এবং ল্যাটারাল সাইডে যদি দেখি, তো ল্যাটারাল সাইডে এইভাবে ক্লোয়াকার দুদিকে অবস্থিত। ঠিক আছে, ইউরিনারি ব্লাডার, এই যে ইউরিনারি ব্লাডার। এবং এটা অনেকটা থিন ওয়ার্ল্ড হয়, খুব বেশি বেশি বহুল নয়। এবং যে এবং এটা কোথায় গিয়ে খোলে, এটাও গিয়ে কোথায় ওপেন হচ্ছে, ক্লকের মধ্যে। তাহলে মূত্র যেটা সজ্জিত হচ্ছে, এই মূত্রটা কি কোথায়, মূত্রথলি ওপেনিংটা কোথায়, সেটা হচ্ছে ক্লক। এবার দ্য ফ্রগ, এবার আমরা বলেছিলাম যে নাইট্রোজেন আর বজ্র পদার্থ রিলিজ করে ব্যাং। ব্যাং যে রেচন করে, সেটা সাধারণত নাইট্রোজেন জাতীয় বজ্র পদার্থ। যদি বলি স্পেসিফিক্যালি বলো কোন নাইট্রোজেন জাতীয় বজ্র পদার্থ, তো স্পেসিফিক্যালি বলতে গেলে নাইট্রোজেন জাতীয় বজ্র পদার্থ যেগুলো, সেটা হচ্ছে ইউরিয়া। এবার যেহেতু ইউরিয়া রিলিজ করে, তাই ব্যাঙদেরকে বলা হয় ইউরিকোটেলিক। আমরা রেশন তন্ত্র যখন পড়বো আলাদা করে, তখন সেখানে আমরা দেখবো যে কিভাবে বিভিন্ন বিভিন্ন প্রাণীদের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন রেচন তন্ত্রে বা রেচন অঙ্গ ব্যবহার হয়ে থাকে, এবং কিভাবে তারা রেচন সময় বজ্র পদার্থ যেটা রিলিজ করে, কেউ ইউরিয়া রিলিজ করে, কেউ রিলিজ করে ইউরিক অ্যাসিড, আবার কেউ রিলিজ করে হচ্ছে অ্যামোনিয়া, তাই তো। কেউ অ্যামোনিয়া রিলিজ করে, কেউ ইউরিক অ্যাসিড রিলিজ করে, কেউ ইউরিয়া রিলিজ করে। যারা ইউরিয়া রিলিজ করে তাদেরকে বলে ইউরিকোটেলিক, যাদেরকে বলে ইউরিওটেলিক, সরি, ইউরিয়া হলে ইউরিওটেলিক। ইউরিক ইউরিক অ্যাসিড করলে তাকে বলবো ইউরিকোটেলিক। অ্যামোনিয়া রিলিজ করলে বলবো অ্যামোনোটেলিক। ঠিক আছে। এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল যে ব্যাঙেরা ইউরিয়া রিলিজ করে। ইউরিয়া হচ্ছে সব থেকে লিস্ট, মানে সব থেকে কম আহ পয়জন হবে, সব থেকে কম দূষিত পদার্থ, তাই এদের ক্ষেত্রে বেশি পরিমাণ জলের প্রয়োজন হয় না। এবার যত মনে করো কোনো একটা পদার্থ যত বেশি টক্সিক, যত বেশি ও হার্মফুল হবে, যত বেশি ক্ষতিকারক হবে, তো সেটাকে রিলিজ করার জন্য বা সেটাকে ডায়ালিউট করার জন্য আমরা বেশি পরিমাণ জল দেবো, যাতে শরীরের ক্ষতি না হয়, তাই তো। অ্যামোনিয়া রিলিজ করার জন্য অনেক বেশি পরিমাণ জলের প্রয়োজন হয়, কিন্তু এই অ্যামোনিয়াটাকে লিভারের মধ্যে ভিন্নভাবে ভিন্ন প্রসেসের মাধ্যমে যকৃতের মধ্যে কনভার্ট করা হয় ইউরিয়াতে। যে ইউরিয়াটা যখন রিলিজ হয়, অত বেশি জলের পরিমাণ প্রয়োজন হয় না, এবং সেই সঙ্গে এটা এত বেশি টক্সিকও হয় না, লেস টক্সিক হয়, বেশি কম ক্ষতিকারক। ঠিক আছে। তো এক্সক্রিটিভ ওয়েস্ট গুলো কি হয়, এক্সক্রিটিভ ওয়েস্ট গুলো আহ, রক্তের মাধ্যমে কিডনিতে যায়, যেখানে গিয়ে তারা এই বর্জ্য পদার্থ গুলো আলাদা হয় রক্ত থেকে, এবং তারপরে সেটা কিডনি থেকে বা ইউরিনিফেরাস টিবিউল থেকে সেটা কালেক্ট হয়, কালেক্ট হয়ে সেগুলো গিয়ে ইউরেটার, মূত্রথলির মাধ্যমে ক্লোয়াকা হয়ে বাইরে বেরিয়ে যায়।
ঠিক আছে। তবে নেক্সট আসে ব্যাঙের নিয়ন্ত্রণ এবং সমন্বয়কারী তন্ত্র বা কোঅর্ডিনেশন, কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন সিস্টেম। ঠিক আছে। এবার মনে রাখবো ব্যাংকের ক্ষেত্রে এটা খুবই উন্নত হয়ে থাকে। উন্নত বলতে এক কথা যদি আমি বলতে চাই তো মানে অত্যন্ত উন্নত, তাই তো। এই তন্ত্র যদি এখানে লক্ষ্য করি তো এটার মধ্যে নিউরাল সিস্টেম এবং তার সঙ্গে সঙ্গে এন্ডোক্রাইন সিস্টেম। আমরা বলেছিলাম যে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের শরীরে দুটো মিডিয়াম সাধারণত থাকে। সেগুলি কি কি? একটা হচ্ছে স্নায়ুতন্ত্র, আরেকটি হচ্ছে অন্তঃক্ষরতন্ত্র, অন্তঃক্ষর গ্রন্থিতন্ত্র, তাই তো। মানে একটা হচ্ছে হরমোনের মাধ্যমে আর একটা হচ্ছে স্নায়ু বা নার্ভের মাধ্যমে। এই দুটো মাধ্যমে এরা সাধারণত সমন্বয় বা নিয়ন্ত্রণ করে থাকে দেহের বিভিন্ন অঙ্গগুলিকে বা বিভিন্ন তন্ত্রগুলিকে। ঠিক আছে। তো কেমিক্যাল কোঅর্ডিনেশন বা যেটা রাসায়নিক সমন্বয়, রাসায়নিক সমন্বয়টা মেনলি হয় অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত হরমোনের মাধ্যমে। এবার দেহের মধ্যে বিভিন্ন পার্ট রয়েছে, বিভিন্ন অংশ রয়েছে। বিভিন্ন অংশগুলিতে বিভিন্ন গ্রন্থি থাকে। এবার গ্রন্থি বিভিন্ন টাইপের হতে পারে। কিছু হয় আহ এন্ডোক্রিন, মানে যারা হচ্ছে যে পদার্থগুলি ক্ষরণ করে সেগুলো রক্তের মধ্যে রিলিজ হয়। আর কিছু রয়েছে যারা রক্তের মধ্যে নয়, ডাইরেক্ট বাইরে, রক্তের মধ্যে নয়, কোষে, ইন্টারসেলুলার স্পেস বা কোষের মধ্যে রিলিজ হয়। তো বাইরে করলে সেটা হচ্ছে এক্সোক্রিন। রক্তের মধ্যে না করে বাইরে যে কোনো নিজের ডাক্তের মধ্যে কোনো একটা নালীর মধ্যে রিলিজ করে। যেমন ইন কেস অফ পাচন নালী গুলি যদি দেখো, পাচন গ্রন্থি, পাচক গ্রন্থি যেগুলো রয়েছে, ঠিক আছে, সেগুলো হচ্ছে এক্সোক্রিন। এন্ডোক্রিন হচ্ছে যখন এটা রিলিজ করবে ডাইরেক্টলি, কোনো এর কোনো নালী নেই, ডিরেক্টলি রক্তের মধ্যে যখন রিলিজ হয় তখন সেটাকে বলা হয় অন্তঃক্ষরা বা এন্ডোক্রিন। সেখান থেকে মেইনলি যেটা রিলিজ হয় সেটা হচ্ছে হরমোন। ঠিক আছে। তো এই হরমোনের মেইন কাজ হচ্ছে হরমোনরা রাসায়নিক নিয়ন্ত্রণ বা রাসায়নিক সমন্বয়ে সাহায্য করে ব্যাঙের ক্ষেত্রেও। এবং একই সময় আমরা হিউম্যান শরীরে যদি দেখি, মানব শরীরেও কিন্তু এরকমই একটা সিমিলারিটি বা সাদৃশ্য দেখতে পাওয়া যায়। এবার প্রমিনেন্ট এন্ডোক্রিন গ্ল্যান্ড ব্যাঙের ক্ষেত্রে যে সমস্ত অন্তঃক্ষরা গ্রন্থিগুলো রয়েছে সেগুলি হচ্ছে পিটুইটারি, থাইরয়েড, প্যারাথাইরয়েড, থাইমাস আর পিনিয়াল বডি। মেনলি এই কটি গ্রন্থি রয়েছে এবং তার সঙ্গে আরেকটা কিছু রয়েছে যেগুলো হচ্ছে প্যানক্রিয়াটিক আইলেট। প্যানক্রিয়াসের মধ্যে যেমন এক্সোক্রিন পার্ট রয়েছে তেমনি এন্ডোক্রিন পার্ট রয়েছে। মানে প্যানক্রিয়াসের কিছু পার্ট রয়েছে যেখান থেকে এক্সোক্রিন অর্থাৎ উৎসেচক রিলিজ হয়, পাচন উৎসেচক, পাচক উৎসেচক। আবার কিছু পার্ট রয়েছে যেখান থেকে অন্তঃক্ষরার মাধ্যমে এন্ডোক্রাইন হিসেবে কাজ করে, যেখান থেকে হরমোন রিলিজ হয়। তো সেগুলো, সেই পার্টটা হচ্ছে প্যানক্রিয়াটিক আইলেটস। এবং তার সঙ্গে অ্যাড্রিনাল গ্রন্থিগুলো এবং গোনাড। গোনাড বলতে কি বোঝায়? গোনাড বলতে যৌন গ্রন্থি যেগুলো রয়েছে, যেমন টেস্টিস এবং ওভারি, তাই তো। সেই পার্ট গুলি হচ্ছে এন্ডোক্রিন গ্ল্যান্ড হিসেবে কাজ করে, এন্ডোক্রিন গ্ল্যান্ড বা অন্তঃক্ষরা। তো অন্তঃক্ষরা থেকে প্রধানত কি রিলিজ হয়? হরমোন। এবং এরা কোন টাইপের সমন্বয়ে সাহায্য করছে সেটা হচ্ছে রাসায়নিক সমন্বয়। নেক্সট হচ্ছে দ্য নার্ভাস সিস্টেম। এবার নার্ভাস সিস্টেম ইজ অর্গানাইজড ইন্টু সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড। তুমি যদি ভালো করে লক্ষ্য করে থাকো তো এদের শরীরের যে নার্ভাস সিস্টেমটা রয়েছে বা স্নায়ুতন্ত্র যেটা রয়েছে, স্নায়ুতন্ত্রটা অর্গানাইজ হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। দুটো পার্ট থাকে, সেটা আমি নার্ভাস সিস্টেম নিয়ে ডিসকাস করতে চাই। দুটো পার্ট রয়েছে স্নায়ুতন্ত্রের, সেটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আর একটা রয়েছে পেরিফেরাল বা প্রান্তীয়, প্রান্তীয় নার্ভাস সিস্টেম বা যেটাকে বলে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। ঠিক আছে। এবার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে মেইনলি থাকে হচ্ছে ব্রেন এবং স্পাইনাল কর্ড। ঠিক আছে। অন্যদিকে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে ক্রেনিয়াল নার্ভ এবং স্পাইনাল নার্ভ আসে। অর্থাৎ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে শুধুমাত্র আহ মস্তিষ্ক আর শুষ্ণকাণ্ড আসে। কিন্তু যদি আমরা বলি যে পেরিফেরাল বা প্রান্তীয়, যেটা প্রান্তীয় নার্ভাস সিস্টেম, প্রান্তীয় স্নায়ুতন্ত্র, তো তার মধ্যে মেইনলি সুষুম্না স্নায়ু যেটাকে বলে স্পাইনাল নার্ভ, বানানটা লিখিয়ে দিচ্ছি, সেন্ট্রাল বা করোটিয় স্নায়ু। ঠিক আছে। আর তার সঙ্গে আরেকটা পার্ট রয়েছে এই
নার্ভাস সিস্টেম স্নায়ুতন্ত্র, যেটাকে আমরা বলি অটোনমিক নার্ভাস সিস্টেম বা স্বয়ংক্রিয় নার্ভাস সিস্টেম, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, স্বয়ং বা অটোনমিক নার্ভাস সিস্টেম। ঠিক আছে, অটোনমিক নার্ভাস সিস্টেমের মধ্যে দুটো পার্ট রয়েছে, সেগুলি কি কি? তো সেগুলি হচ্ছে, অটোনমিক নার্ভাস সিস্টেমের মধ্যে কি কি রয়েছে? অটোনমিক নার্ভাস সিস্টেম বলা হয় এএনএস, তাই তো, বা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। তার মধ্যে দুটো পার্ট থাকে, সেটা হচ্ছে সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক। ঠিক আছে, অর্থাৎ দু টাইপের স্নায়ু নিয়ে মেইনলি তৈরি, সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক। এবার আমাদের শরীরের মধ্যে, না, আমাদের শরীর, সরি, ব্যাঙের শরীরের মধ্যে টোটাল স্নায়ু, করোটীয় স্নায়ু কটা রয়েছে, বা ক্রেনিয়াল নার্ভ। ক্রেনিয়াল নার্ভ মানে হচ্ছে যেগুলো ডাইরেক্টলি মস্তিষ্কের কোনো না কোনো অংশ থেকে, ঠিক আছে, মস্তিষ্ক কোনো না কোনো অংশ থেকে যখন সে জন্ম নেয়, তখন সেটাকে বলা হয় ক্রেনিয়াল। ক্রেনিয়াল মানে, ক্রেনিয়াম মানে মস্তিষ্কের অংশ, তাই তো। তো মস্তিষ্ক থেকে যখন কোনো একটা স্নায়ু বা করোট থেকে কোনো একটা স্নায়ু জন্ম নেয়, তাকে করোটীয় স্নায়ু বা ক্রেনিয়াল নার্ভ বলে। ঠিক আছে, এবার ক্রেনিয়াল নার্ভে একটা জিনিস মনে রাখার মতো, সেটা হচ্ছে যে আহ, ব্যাঙের ক্ষেত্রে সংখ্যা টোটাল কজন? 10 জোড়া, 10টা নয় কিন্তু 10 জোড়া। এদিক থেকে একটা, এদিক থেকে একটা, এদিক থেকে এরকম 1 2 3 4 5, 10টা এরকম রয়েছে। ঠিক আছে, এবার মস্তিষ্ক যেটা রয়েছে, মস্তিষ্ক একটা বোনি স্ট্রাকচারের মধ্যে সে থাকে, আমাদের মতোই ঠিক অনেকটা। ক্রেনিয়াম বা ব্রেন বক্স বলে একটা অংশ থাকে, ঠিক আছে, ব্রেন বক্সের মধ্যে মস্তিষ্ক অস্থি নির্মিত একটা মস্তিষ্ক কুঠুরি বা ক্রেনিয়াম যেটাকে বলে, ক্রেনিয়ামের মধ্যে মস্তিষ্ক থাকে সুরক্ষিত। এবং মস্তিষ্কের বিভিন্ন পার্ট রয়েছে, এরকম না যে মস্তিষ্কটা আহ ব্যাং অনেক বেশি উন্নত, ঠিক আছে, করোনাটার মধ্যে হিউম্যানের খুবই ক্লোজলি রিলেটেড, মানব শরীরের দেখি মস্তিষ্ক। তো উভচরের পরেই আসছে হচ্ছে তোমার পক্ষী, এবং তারপরেই স্তন্যপায়ীরা। তো মানব শরীরের সঙ্গে অনেক বেশি সিমিলারিটি ব্যাঙে দেখা যায়। তো আগেকার যুগে যখন হিউম্যান বডি, মানুষ কাটা হতো না, তো তখন আমরা অনেক স্টাডি করার জন্য, মানব শরীরের বিভিন্ন পার্ট স্টাডি করার জন্য ব্যাঙের সঙ্গে পড়তাম, কারণ ব্যাঙের সঙ্গে অনেক বেশি, অনেক কিছুই তুলনাময় রয়েছে। ঠিক আছে, যদি আমরা মস্তিষ্কের অংশগুলি লক্ষ্য করে থাকি, তো মস্তিষ্কের অংশগুলো তো কি কি রয়েছে? এর রয়েছে ফোর ব্রেন। ব্রেনের পার্টগুলি কি কি রয়েছে? তো ব্রেনের পার্ট হিসেবে রয়েছে ফোর ব্রেন বা অগ্র মস্তিষ্ক, মিড ব্রেন বা মধ্য মস্তিষ্ক, এবং হাইন্ড ব্রেন বা পশ্চাৎ মস্তিষ্ক। ঠিক আছে, পুরো ব্রেনটাকে যদি আমি এরকম মেনে নিই, তো ব্রেনের 3টে পার্ট টোটালি হবে। এভাবে দেখানো এরকম এক্স্যাক্টলি হয় না, আমরা আমাদের শরীরে জানি পার্ট গুলো কিভাবে ডিফাইন্ড, এরকম মর্মিদিতে কোথাও মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক থাকে, এটা পুরোটা অগ্র মস্তিষ্ক, এখানে মাঝে কোথাও মধ্য মস্তিষ্ক, পিছনে কোথাও পশ্চাৎ মস্তিষ্ক রয়েছে। ঠিক আছে, তো এদের ক্ষেত্রে অনেকটাই সিমিলার দেখা যায়। এবার ফোর ব্রেন বা অগ্র মস্তিষ্ক যেটা রয়েছে, অগ্র মস্তিষ্কের মধ্যে সাধারণত এরা কি কি থাকে? তো সেগুলি রয়েছে অলফ্যাক্টরি লোব, ওকে, বা অলফ্যাক্টরি লোব। যদি ভালো করে মানেটা আমরা একবার বোঝার চেষ্টা করি, অলফ্যাকশন এই কথাটা কোথেকে এসছে? অলফ্যাকশন কথাটা এসছে আমাদের, যেটাকে বলে উম, গ্রাহণের সময় আমরা যে এই কোন একটা কিছু সেন্ট যখন নিচ্ছি, মানে either ইট ইজ গুড স্মেল আর ব্যাড স্মেল, তো এই যে গ্রহণ করার কথাটা, ঠিক আছে, সেই ঘটনাটাকেই বলা হয়ে থাকে। মস্তিষ্কে টোটাল 3টে পার্ট রয়েছে, অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক। তো তার মধ্যে এই যে অগ্র মস্তিষ্ক রয়েছে, অগ্র মস্তিষ্কের মধ্যে একটা পার্ট থাকে, সেটা হচ্ছে অলফ্যাক্টরি লোব। অলফ্যাকশন কথাটাই আসে হচ্ছে গ্রাহক, এই যে আমরা স্মেল নিই, যেমন গুড স্মেল ব্যাড স্মেল আমরা বলি যে, তো এই যে ক্ষমতা যার মাধ্যমে আমরা নাকের মাধ্যমে, আমরা জানি নাকের একটা ফাংশন যেমন আহ শ্বসনে সাহায্য করে, রেসপিরেশনে সাহায্য করে, তেমনি তাই তো, তেমনি বিভিন্ন রকম গন্ধ বা স্মেল সেন্সটাও আমাদের এই ব্রেনের মাধ্যমে, নাকের মাধ্যমে সেটা কোথায় যায়? অলফ্যাক্টরি লোব, অলফ্যাক্টরি কিছু অলফ্যাক্টরি ট্র্যাক থাকে, সেখান থেকে অলফ্যাক্টরি লোবের কাছে পৌঁছে, যেখান থেকে আমাদের এই সেন্সটা আসে। তো ব্রেনের মধ্যে যে ফোর ব্রেন রয়েছে, সেই ফোর ব্রেনের মধ্যে, ফোর ব্রেন মেইনলি, ফোর ব্রেনের পার্ট হচ্ছে অলফ্যাক্টরি লোব, এবং তার সঙ্গে
পেয়ার সেরিব্রাল হেমিস্ফিয়ার, দুটো সেরিব্রাল হেমিস্ফিয়ার থাকে আমাদের শরীরে, ঠিক মানব শরীরের মতোই মানব শরীরে দুটো যুগ্ম সেরিব্রাল হেমিস্ফিয়ার থাকে। এবং একটা এদের ক্ষেত্রে আরেকটা পার্ট রয়েছে, সেটা হচ্ছে আনপেয়ার একটা ডায়েনসেফালন। ডায়েনসেফালনের মধ্যে ইন হিউম্যান বডি, ডায়েনসেফালনের মধ্যে থ্যালামাস, হাইপোথ্যালামাস, তাই তো, থ্যালামাস, হাইপোথ্যালামাস, এই সমস্ত পার্ট গুলো ডায়েনসেফালনের আন্ডারে আসে। তো ফোর ব্রেন বা অগ্র মস্তিষ্কে আমরা কি কি পার্ট দেখলাম? অলফ্যাক্টরি লোব, যুগ্ম সেরিব্রাল হেমিস্ফিয়ার এবং তার সঙ্গে অযুগ্ম ডায়েনসেফালন। ঠিক আছে। সেমনি মিড ব্রেন বা মধ্য মস্তিষ্কের কথা যদি বলতে, মধ্য মস্তিষ্কের মধ্যে প্রধানত কি কি থাকে পার্ট? সেগুলি হচ্ছে অপটিক লোব, তাই তো, একজোড়া অপটিক লোব। এবং এই মেইনলি অপটিক লোবটাই এখানে গুরুত্বপূর্ণ, বাকি সেরকম কোনো স্পেসিফিক বা কিছু স্পেশাল নেই। ঠিক আছে, শুধু অপটিক লোবটা মনে রাখতে পারো। আর পশ্চাৎ ব্রেন মস্তিষ্কের কথা যদি বলি, পশ্চাৎ মস্তিষ্ক ইট কনসিস্ট অফ সেরিবেলাম অ্যান্ড মেডুলা অবলাঙ্গাটা। ঠিক আছে, এর মধ্যে কি কি থাকে? পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে লঘু মস্তিষ্ক এবং মেডুলা অবলাঙ্গাটা থাকে। এবার আমাদের কথা হচ্ছে সেরিবেলামকে লঘু মস্তিষ্ক কেন বলা হয়? ইট ইজ নোন অ্যাজ লঘু মস্তিষ্ক, বাংলা নামে লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্ক কেন বলা হয়? যে সেরিবেলামের কাজটা পুরো ব্রেনের কাজই, ব্রেনের কাজ সে বিভিন্ন অংশের মধ্যে কোঅর্ডিনেশন বা সমন্বয় তৈরি করা, তেমনি বিভিন্ন ইনফরমেশন গুলো পৌঁছানো এবং বিভিন্ন দেহের বিভিন্ন অঙ্গ বা অঙ্গতন্ত্র গুলোকে নিয়ন্ত্রণ করা। সেরিবেলামের কাজটাও অনেকটা ঠিক এরকম। সেরিবেলামও কি করে? সেরিবেলামের মধ্যে প্রথমে এই ইনফরমেশন গুলো বা প্রথমে এই ইনফরমেশন গুলো পৌঁছায়। ঠিক আছে, সেরিবেলাম তারপর সেগুলোকে কোঅর্ডিনেশন করে, তারপরে সেরিবেলাম থেকে সেটা বিভিন্ন পার্ট পৌঁছায়। সেরিবেলামটা অনেকটা লঘু মস্তিষ্ক মতো কাজ করে, পুরো ব্রেন যেরকম কাজ করছে তো সেরিবেলাম একটা ছোট ব্রেন হিসেবে কাজ করে। দ্যাটস ওয়াই সেরিবেলামকে লঘু মস্তিষ্ক বলা হয়। এবার মেডুলা অবলঙ্গাটা যে পার্টটা রয়েছে, এই পার্টটা তারপরে ফোরামেন, তাহলে ব্রেন হলো পুরো পার্টটা এরকম দেখলাম, দেন এখানে সেরিবেলাম, তার সঙ্গে মেডুলা অবলঙ্গাটা। মেডুলা অবলঙ্গাটা ওপেন্স থ্রু ফোরামেন ম্যাগনাম। যদি একটু ক্রেনিয়াল ক্যাভিটি ভালো করে লক্ষ্য করি, বা ব্রেন কুঠুর যেটা মস্তিষ্ক কুঠির রয়েছে ক্রেনিয়াম, তো ক্রেনিয়ামের মধ্যে একটা বড় ফোরামেন থাকে, ছিদ্র থাকে, যেটাকে ফোরামেন ম্যাগনাম বলা হয়। ঠিক আছে, সেই ফোরামেন ম্যাগনামের মধ্যে দিয়ে গিয়ে এটা মেরুদণ্ডের ভিতরে, বা মেরুদণ্ড বা যে ভার্টিব্রাল কলাম রয়েছে, মেরুদণ্ডের ভিতরে যে স্নায়ু সুষমা কাণ্ড হিসেবে কন্টিনিউ হয়। তো মেডুলা অবলাঙ্গাটা কি কন্টিনিউ হলো? সেটা হচ্ছে সুষমা কাণ্ড। ঠিক আছে, দ্যাটস অল অ্যাবাউট দ্য স্নায়ুতন্ত্র। তাহলে স্নায়ুতন্ত্র সম্বন্ধে আমরা কি কি জানলাম? যে স্নায়ুতন্ত্র প্রধানত তিনটি ভাগে বিভাজিত। সেগুলি হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র এবং তার সঙ্গে স্বয়ংক্রিয় বা যেটা অটোনোমাস নার্ভাস। তাই তো, স্বয়ংক্রিয় উম, স্নায়ুতন্ত্রের মধ্যে আবার দুটো পার্ট থাকে, একটা হচ্ছে সিম্প্যাথেটিক, একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। ঠিক আছে, এবং আহ, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে কি তো বললাম যে হ্যাঁ, প্রথম মস্তিষ্ক এবং কৃষ্ণকাণ্ড দুটো মিলেই প্রথম প্রথম হচ্ছে প্রধানত আমাদের এই পুরো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তৈরি করে। তো মস্তিষ্কের মধ্যে যেগুলো, মস্তিষ্ক একটা ব্রেন বক্সের মধ্যে বা মস্তিষ্ক গুটির মধ্যে থাকে, যেখানে মস্তিষ্ক তিনটে পার্ট, কি কি সেগুলো? ফোর ব্রেন, অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। অগ্র মস্তিষ্কের মধ্যে থাকে যুগ্ম সেরিব্রাল হেমিস্ফিয়ার, একটা অযুগ্ম ডায়ানসেফালন, তার সঙ্গে অলফ্যাক্টরি লোব। মিড ব্রেনে একটাই মাত্র শুধু রয়েছে, সেটা হচ্ছে অপটিক লোব। অপটিক লোব এখানে স্পেসিফিক হতে পারে, আমরা যখন পরবর্তীতে তোমরা যখন পড়বে আলাদা করে হিউম্যান ব্রেন, সেখানে এই জিনিসগুলো আরেকটু বেশি ডিটেলে বলা হবে। ঠিক আছে, পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে মেইনলি এখানে সেরিবেরাম এবং মেডুলা অবলাঙ্গাটা আসে। যদি কম্পেয়ার করে বলি যে মানব শরীরের ক্ষেত্রে কিরকম, মানব শরীরের ক্ষেত্রে এটা মেডুলা অবলাঙ্গাটার সঙ্গে পন্স নামের অংশটাও থাকে পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে। ঠিক আছে, মেডুলা অবলাঙ্কাটা পরে ফোরামেন ম্যাগনাম দিয়ে বেরিয়ে মেরুদণ্ডের মধ্যে উপস্থিত সুষমা কাণ্ড হিসেবে কন্টিনিউ করে। ঠিক আছে, সুষমা কাণ্ড পর্যন্ত পৌঁছায়। এবার ব্যাঙের আরো একটা স্পেসিফিক ফিচার আছে, কি সেটা? ফ্রগ হ্যাজ ডিফারেন্ট টাইপস অফ সেন্স অর্গান। ব্যাঙের ক্ষেত্রে বিভিন্ন জ্ঞানেন্দ্রিয় রয়েছে। আমরা যদি মানব শরীরে জ্ঞানের কথা বলি, তো আমরা প্রথমে জানি যে হ্যাঁ, সেন্স টোটাল পাঁচটা করে না, ফিফথ সেন্স। কি কি সেগুলো? সেগুলো রয়েছে টাচ বা স্পর্শ, তাই তো, দেন স্পর্শেন্দ্রিয়,
তারপর টেস্ট বা ঘ্রাণেন্দ্রিয়, স্মেল বা স্মেল বা ঘ্রাণেন্দ্রিয়, টেস্ট বা স্বাদেন্দ্রিয়, ভিশন বা দর্শনেন্দ্রিয়, এবং হেয়ারিং বা শ্রবণেন্দ্রিয়। এই টোটাল 5টা সেন্স রয়েছে ইন কেস অফ হিউম্যান বডি, এবং ব্যাঙের ক্ষেত্রে আমরা দেখছি জ্ঞানেন্দ্রিয় গুলো প্রায় সিমিলার। তো যদি মানব শরীরের কথা বলি, এটা যদি হিউম্যান বডি হতো, তো হিউম্যান বডিতে আমরা কি কি পেলাম? হিউম্যান বডিতে এগুলো হচ্ছে, এটা স্কিনের কাজ, এটা এই কাজটা স্কিন করে। এই কাজটা তোমার টেস্টের কাজটা মেইনলি টাং বা জিহ্বা করতে সাহায্য করে। স্মেল আমাদের নোজের মাধ্যমে চলে আসে। ভিশন আমরা চোখের মাধ্যমে পাই। আইস, হিয়ারিং এর জন্য আমাদের কাছে ইয়ার আছে। কিন্তু এই সমস্ত জিনিসগুলোই উভচর প্রাণীদের ক্ষেত্রে বা ব্যাঙের ক্ষেত্রে কারা করে? তো ব্যাঙের ক্ষেত্রে বিভিন্ন অংশ রয়েছে ব্যাঙের শরীরেও। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে অর্গান অফ টাচ। কি এর তাহলে কার মাধ্যমে টাচ সেন্সেশন বা স্পর্শ জ্ঞানটা বা স্পর্শন দিয়ে কি? তাহলে তাহলে স্পর্শন দিয়ে রয়েছে, স্পর্শন স্পর্শন দিয়ে রয়েছে সেন্সরি প্যাপিলা, বা যেটা সেন্সরি প্যাপিলা। প্যাপিলা মানে কি? প্যাপিলা মানে হচ্ছে অনেকটা, প্যাপিলা যদি বাংলায় বলতে যে প্যাপিলা কথা বলতে কিরকম হবে, এরকম যে মনে করো একটা ছোট প্রজেকশন, এটা মনে করো এরকম একটা পার্ট, কোন একটা পার্ট থেকে এরকম বেরিয়ে বেরিয়ে আসবে, তো এরকম এটা প্রজেকশন টাইপের বেরিয়ে আসে, এটা বলে প্যাপিলা। আমাদের যেমন দেখি জিভের মধ্যে প্যাপিলা থাকে, টাং এর মধ্যে প্যাপিলা থাকে। তো যেরকম টাং প্যাপিলা নয়, এর কিছু সেন্সরি প্যাপিলা থাকে যেগুলো হচ্ছে সেন্স করতে সাহায্য করে স্পর্শ ইন্দ্র, মানে স্পর্শ। যেমন আমি যদি তোমার সাথে টাচ করি, আমরা স্কিনের মধ্যে কিছু সেন্স অর্গান রয়েছে বলে এটা ফিল করতে পারছি। তো সেরকম ব্যাঙের শরীরের মধ্যেও কিছু সেন্স অর্গান থাকে, যেটা এই স্পর্শ জ্ঞানটাকে বা স্পর্শ ইন্দ্রিয় হিসেবে কাজ করে। তেমনি ঘ্রাণেন্দ্রিয় হিসেবে, সরি, স্বাদেন্দ্রিয় হিসেবে, স্বাদেন্দ্রিয় হিসেবে কে কাজ করে? সেটা হচ্ছে টেস্ট বাড। এদের শরীরেও কিছু স্বাদ কোরক থাকে যেগুলি স্বাদ গ্রহণ করতে সাহায্য করে। তাহলে স্বাদ গ্রহণ হয়ে গেল। এবার ঘ্রাণেন্দ্রিয়, তো ঘ্রাণেন্দ্রিয় হিসেবে কাজ করে নেজাল এপিথেলিয়াম, বা বলতে পারো নাকের মধ্যে যে এপিথেলিয়াম থাকে, এপিথেলিয়াম অর্থাৎ আবরণী কলা, যেটা আমি বলে যাবো, নাকের মধ্যে যে আবরণী কলা এপিথেলিয়ামটা থাকে, সেই এপিথেলিয়াম থেকেই ঘ্রাণ সঞ্চিত হয়। এবার এই ন্যাসাল এপিথেলিয়াম থেকে এই সেন্সটা যাবে অলফ্যাক্টরি ট্র্যাক্ট হয়ে অলফ্যাক্টরি বাল্বের কাছে। অলফ্যাক্টরি বাল্ব কোথায় প্রেজেন্ট? একটু আগে আমরা পড়লাম ফোর ব্রেন পশ্চাৎ, সরি, অগ্র মস্তিষ্কের মধ্যে। তাহলে সেখানে ঘ্রাণ সেন্সেশনটা গেল। নেক্সট, ভিশন। ভিশনের কাজ সবসময় আমরা জানি চোখের, তাই তো? তাহলে যদি বলে তোমাদেরকে যে চক্ষু বা চক্ষুর মাধ্যমেই দর্শনেন্দ্রিয়টা, দর্শনেন্দ্রিয় হিসেবে কি কাজ করে, অর্গান অফ ভিশন তোমাদের জিজ্ঞেস করলে সেটা কি হবে? সেটা হবে আইস। চোখ থেকে এটা সাধারণত এই সেন্সেশন কোথায় যায়? আমরা বলেছিলাম যে মিড ব্রেন একটা পার্ট থাকে অপটিক লোব বলে, তাই তো? সেই অপটিক লোবের মধ্যে এটা যায় আই থেকে, সেখানে গিয়ে এই ভিশন সেন্সেশনটা আসে। ওকে, আর লাস্ট সেন্সেশন যেটা আসে সেটা হচ্ছে হেয়ারিং বা শ্রবণ। তো শ্রবণেন্দ্রিয় হিসেবে কে কাজ করে? টিম্প্যানাম। টিম্প্যানামের বাংলা মানে হচ্ছে কর্ণপট, রাইট? কর্ণপট এবং তার সঙ্গে অন্তঃকর্ণ, ইন্টারনাল এয়ার এবং টিম্প্যানাম, এই দুটো মিলে শ্রবণেন্দ্রিয় হিসেবে কাজ করে। এবার আউট অফ দিস, এদের মধ্যে চোখ এবং অন্তঃকর্ণ, এই দুটো ভালো করে যদি লক্ষ্য করে থাকি, তো এদের মধ্যে কি রয়েছে? চোখ এবং অন্তঃকর্ণ শুধু একটা অন্তঃকর্ণ নয়, চোখ এবং অন্তঃকর্ণ দুটোই কিন্তু দুই বা এক জোড়া রয়েছে, দুটি রয়েছে সংখ্যায়। তো এরা উন্নত মানের জ্ঞানেন্দ্রিয়। কেন উন্নত মানের জ্ঞানেন্দ্রিয়? না, আমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখি, বাকি যেগুলো রয়েছে, বাকি সবগুলো কিরকম সেলুলার অ্যাগ্রিগেশন, একের বেশি কোষ রয়েছে, এবং এবং সেখানে গিয়ে স্নায়ুর এন্ডিং, তাই তো? মানে হচ্ছে কোষী সমষ্টি রয়েছে যেখানে তার, এটা ভালো করে যদি দেখো, কি রয়েছে না, অনেকগুলো স্নায়ুর এন্ডিং রয়েছে, নার্ভ এন্ডিং বা স্নায়ু প্রান্ত। স্নায়ু প্রান্তের চারিদিকে কিছু কোষ এগ্রিগেট থাকে, কোষীয় কোষের সমষ্টি থাকে, বাকি সেন্স অর্গান গুলো। কিন্তু চোখ আর হচ্ছে ইন্টারনাল এয়ার, তাই তো? চোখ বা অন্তঃকর্ণ, এই দুটি পার্ট রয়েছে, এই দুটো হচ্ছে খুবই হাইলি মডিফাইড। মডিফাইড কেন বলছি? এরা এরকম সিম্পল স্ট্রাকচার নয়। এদের মধ্যে যদি ভালো করে লক্ষ্য করো, যদি চোখ নিয়ে ব্যবহার দেই, তো
ব্যাঙের চোখের ক্ষেত্রেই একজোড়া চোখ থাকে, যেগুলি স্কাল, স্কাল যেটা বলেছিলাম তাই তো, এতে যে স্কাল রয়েছে, বা যেটাকে তুমি বলতে পারো যে করটি রয়েছে, এই করটির মধ্যে একটা গহ্বর থাকে, যেটাকে অক্ষি কোটর বলা হয়। অক্ষি কোটর, যার মধ্যে অক্ষিদ্বয় অবস্থিত, চক্ষুদ্বয় অবস্থিত। ঠিক আছে। এবং এরা সাধারণত সিম্পল প্রকৃতির হয়। সিম্পল প্রকৃতি কেন বলছি, কারণ এদের মধ্যে একটাই ইউনিট থাকে। কমপ্লেক্স আই তোমরা এদের ক্ষেত্রে দেখতে পারো, কম্পোজ আই দেখা যেত মেনলি ককরোচ দেখেছি, যেখানে একের বেশি দুটো চোখ কি করে, মানে এখানে একের বেশি পার্ট দিয়ে একটা অবজেক্টকে সেন্স করে, তো একের বেশি ইমেজ তৈরি হয়, এটাকে বলা হয় কমপ্লেক্স প্রকৃতির। কিন্তু এদের ক্ষেত্রে সিম্পল আই, কারণ একটাই ইমেজ তৈরি হচ্ছে, ঠিক আছে? একটাই প্রতিবিম্ব তৈরি হয় কোনো একটা অবজেক্টকে দেখার পর। তো সিম্পল আই, সরলাক্ষী একদম, একটি একক বিশিষ্ট। অন্যদিকে এক্সটার্নাল এয়ার যেটা রয়েছে, সেটা কিন্তু এদের নেই। ব্যাঙের ক্ষেত্রে এক্সটার্নাল এয়ার নেই, বহিঃকর্ণ রূপে কিছু নেই। আমাদের যেমন বহিঃকর্ণ রয়েছে, আমরা ফিল করতে পারি হ্যাঁ যে আমার কান আছে, তো ব্যাঙের ক্ষেত্রে এরকম কোনো বহিঃকর্ণ নেই। কানটা মেইনলি রিপ্রেজেন্ট করে টিম্প্যানাম, বাইরে থেকে তুমি শুধু টিম্প্যানাম দেখতে পাবে, টিম্প্যানাম বা যেটাকে বলা হয় কর্ণপট। ঠিক আছে, কর্ণপট, কর্ণপট, ঠিক আছে? এবং কর্ণপট গিয়ে কোথায় খোলে, সেটা হচ্ছে ইন্টারনাল অর্গান, ইন্টারনাল এয়ার, ইন্টারনাল এয়ার বা অন্তঃকর্ণ। অন্তঃকর্ণটাও খুবই, এবং অন্তঃকর্ণের একটা কাজ রয়েছে, অন্তঃকর্ণ শুধুমাত্র শ্রবণে সাহায্য করে না, শ্রবণের সঙ্গে সঙ্গে এরা দেহের যে ভারসাম্য রক্ষা, মানে এই যে আমাদের শরীর ব্যালেন্স রয়েছে, আমি যখন কোনো একটা কাজ করছি আমি পড়ে যাচ্ছি না এদিকে বা ওইদিকে, তাই তো, এই ব্যালেন্সের কাজটাও কিন্তু কানের, তো কানের প্রধান কাজ যদি তোমরা লক্ষ্য করে দেখে থাকো, তো কানের প্রধান কাজ হচ্ছে ভারসাম্য রক্ষা। কারণ বিভিন্ন প্রাণী রয়েছে যারা হয়তো কানে শুনতে পায় না, এবং ইট ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? আহ, অনেক প্রাণী রয়েছে যাদের ক্ষেত্রে হয়তো কান নেই, অন্য কোনো পার্ট রয়েছে যার মাধ্যমে শ্রবণ করছে, তো কানের এরা এই হায়ার অর্গানিজম গুলো, যেমন হচ্ছে উভচর, তারপরে তুমি যদি পক্ষী বলো বা স্তন্যপায়ী ম্যামাল, সবার ক্ষেত্রে এই অন্তঃকর্ণ পার্টটা এসে এর শুধুমাত্র শ্রবণে সাহায্য করে না, এটা শ্রবণের সাথে সাথে দেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করে, এবং এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা, তাই তো, এই অন্তঃকর্ণগুলির। ওকে। তো আলটিমেটলি আমরা এখন অব্দি পাচন তন্ত্র, শ্বসন তন্ত্র, সংবহন তন্ত্র, তার সঙ্গে স্নায়ুতন্ত্র, এবং আরেকটা নিয়ন্ত্রণ মাধ্যম ছিল, সেটা ছিল রাসায়নিক অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র, এগুলো অলরেডি ডিসকাস করে নিয়েছি। আর নেক্সট যেটা সব থেকে ইম্পর্টেন্ট বলতে পারো, সেটা হচ্ছে রিপ্রোডাকশন, বিকজ আলটিমেটলি ইটস রিপ্রোডাকশন, যেটা এই সমস্ত শুধুমাত্র ব্যাং নয়, বি ইট হিউম্যান বিং আর বি ইট এনি অর্গানিজম, যে কোনো জীব, যে কোনো প্রাণী যখন এই ইউনিভার্সের মধ্যে প্রেজেন্ট, তো সে তার সবসময় চেষ্টা করে যে সে তার নেক্সট জেনারেশন তৈরি করে রেখে যাবে, হ্যাঁ, পরবর্তী জেনারেশন, পরবর্তী এতে নিজের পরিচয় রেখে যেতে চায় সবাই। তো তো সেই ঘটনাটা সে করতে পারে একমাত্র একটা মাধ্যমের মাধ্যমে, সেটা হচ্ছে জনন প্রক্রিয়া। তো এই জনন প্রক্রিয়া আমরা অলরেডি পড়েছি যে ব্যাং হচ্ছে ভিন্ন, তাই তো, উভয় এদের তারা এক লিঙ্গ প্রাণী, অর্থাৎ পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ ডিফারেন্ট, ঠিক আছে? তো আমরা আলাদা আলাদা ভাবে প্রথমে আমরা পুরুষদের ক্ষেত্রে জননতন্ত্রটা দেখবো, এবং তারপরে আমরা স্ত্রী জননতন্ত্রের গঠনগুলো দেখবো, ঠিক আছে? এবার প্রথমে আসছি মেল রিপ্রোডাক্টিভ অর্গানস। তো ফ্রগস যদি বলি, বা ব্যাঙের পুরুষ ব্যাঙের কথা বলি, পুরুষ ব্যাঙের একবার একবার ছবিটা দেখে নিই, ঠিক আছে? ছবিটা ভালো করে দেখো, এই রয়েছে পুরুষ ব্যাঙের ছবি। কি কি পার্ট রয়েছে এর মধ্যে, কি কি পার্ট রয়েছে সেগুলো হচ্ছে, এই একটা টেস্টিস রয়েছে, টেস্টিস এর পর সেখান থেকে বেরিয়েছে ভাসা এফারেন্সিয়া, যেগুলি কি করে, আর টেস্টিসের সঙ্গে এই যে পার্টটা, সেটা হচ্ছে ফ্যাট বডি। এরা কিডনি হয়ে ইউরিনোজেনিটাল ট্র্যাক্ট, যেটা আমি বলেছিলাম, মূত্র জনন নালী, আমরা জানি এদের ক্ষেত্রে ইউরেটার যেটা রয়েছে, ইউরেটার একসঙ্গে ইউরিনারি এবং জেনিটাল দুটো ডাক্ট হিসেবে কাজ করে, অর্থাৎ একসঙ্গে মূত্র জননালী, মানে একসঙ্গে যেমন মূত্র পরিবহন করে, তেমনি জনন পদার্থগুলি পরিবহন করে থাকে, তাই হচ্ছে মূত্র জননালী বলি, ঠিক আছে? হুম। তো দুটো মিলে এই পুরো ইউরিনোজেনিটাল ডাক্টটা তৈরি হয়, তারপরে ইউরিনোজেনিটাল ডাক্টটা গিয়ে কোথায় খুলছে, ডাইরেক্টলি ক্লোয়াকার মধ্যে খুলছে। তো ভালো করে ক্লোয়াকা গঠনটা দেখো, ক্লোয়াকার মধ্যে যেমন ইউরিনারি ডাক্ট খুলছে,
মানে ইউরিনোজেনিটাল ডাক্ট খুলছে, তেমনি রেকটামও খুলছে। তো এইটাই ক্লোয়াকা হচ্ছে একটা কমন পার্ট। এখানে দেখো এদিক থেকে মূত্রনালী থেকে মূত্র আসছে, হম, এদিকে ইউরিনোজেনিটাল ডাক্ট থেকে জনপদার্থ, এবং এদিক থেকে রেকটাম থেকে পাচক পদার্থ আসছে। তো তিনটেই গিয়ে ক্লোয়াকার মাধ্যমে কমন ওপেনিং বলতে পারো। ক্লোয়াকে কি তাহলে, ক্লোয়াকাল অ্যাপারচার কি, ক্লোয়াকাল ওপেনিংটা কি? ক্লোয়াকাল ওপেনিং হচ্ছে যেখান দিয়ে এটা কমন পাথ। আমাদের যেমন স্টেথিতে আলাদা আলাদা রয়েছে, আমাদের আলাদা আলাদা করে অ্যানাস রয়েছে, আলাদা করে আহ আলাদা করে ইউরিনোজেনিটাল ডাক্ট ওপেনিং করে। তো এদের ক্ষেত্রে এরকম নয়, এদের ক্ষেত্রে তিনটে একটা কমন ওপেনিং থাকে, যেটাকে বলে ক্লোয়াকা। ঠিক আছে, এবার সেটা এখানে ব্যাখ্যা করা আছে যে মেল রিপ্রোডাক্টিভ অর্গান বা পুরুষ জননাঙ্গ হিসেবে কি কি থাকে না, পুরুষ জননাঙ্গ হচ্ছে এক জোড়া এক জোড়া হলুদ রঙের ওভয়েড টেস্টিস, ডিম্বক প্রকৃতির টেস্টিস বা শুক্রাশয়, which are found adhered to upper part of kidney। এদের কোথায় পাওয়া যায় না, এদের পাওয়া যায় হচ্ছে কিডনির একদম উপরের অংশের দিকে। এরা অ্যাডহের হয়ে থাকে, মানে উপরের অংশের সাথে যুক্ত হয়ে থাকে একদম। কিডনি হয়, কিডনির একদম উপরের অংশের দিকে এরা যুক্ত হয়ে থাকে। ওকে, আর কিরকম গঠনটা হয়, গঠনটা ডিম্বাকৃতি, ওভয়েড, ডিমের মতো। ডিম গঠন হলো না, ডিমের গঠন। ওকে, which are found adhered to the upper part of kidneys by a double fold of peritoneum। এবং কিসের মাধ্যমে যুক্ত থাকে না, পেরিটোনিয়াম। পেরিটোনিয়াম কি, পেরিটোনিয়াম হচ্ছে পেরিটোনিয়াম আসছে কি, পেরিটোনিয়াম হচ্ছে একটা কভারিং। আমাদের যদি হিউম্যান মানে মানব শরীরে আমরা খুলে দেখি, তো মানব শরীরে দেখবো যে আমাদের শরীরে এরকম পুরো অংশটাই প্রথমে পেরিটোনিয়াম দিয়ে ঢাকা রয়েছে। পেরিটোনিয়াম ভিতরে তারপরে ইন্টারনাল অর্গান গুলো সব প্রেজেন্ট। প্রথমে পেরিটোনিয়াম হঠাৎ সরাতে হবে, তারপরে আমরা বিভিন্ন অর্গান পাবো। তো সেরকমই এদের ক্ষেত্রেও পেরিটোনিয়াম থাকে, এবং পেরিটোনিয়াম একটা ডাবল দ্বিভাজ যুক্ত পেরিটোনিয়াম, যেটা স্পেসিফিক্যালি যে পার্টটাকে বলা হয় মেসোরশিয়াম। আমরা জানি অর্ক কথাটা কিছু জানি, টেস্টিসের সময় অর্ক কথাটা ইউজ হয়, কারণ আমরা দেখেছি টেস্টিস যখন ডিসেন্ড হয় না, সেটাকে বলা হয় অর্ক, কি বলে, ক্রিপ্ট অর্কিডিজম, তাই তো? কেটে বাদ দিলে বলা হয় অর্কিডেক্টমি। এই অর্কিড এই কথাটা ইউজ হয় কার জন্য, টেস্টিসের ক্ষেত্রে। তো সেই জন্য এই বলতে পারি তাহলে মেসোরশিয়ামের কাছে, মেসোরশিয়াম হচ্ছে পেরিটোনিয়াম, দ্বিভাজ্যুক্ত পেরিটোনিয়াম। এটা কিডনির সঙ্গে, কিডনি নয় স্পেসিফিক্যালি যদি বলি, তো কিডনির বা বৃক্ষের যে উপরের অংশটা রয়েছে, উপরের অংশের সঙ্গে এই ডিম্বাকৃতি শুক্রাশয়টাকে জড়িয়ে থাকতে সাহায্য করে। ঠিক আছে, হুম। এবার আরেকটা জিনিস এখানে দেখতে পারো যে এদের শরীরে থাকতে হচ্ছে ভাসা ইফারেন্সিয়া। দ্য কোয়েশ্চেন অ্যারাইজেস, হোয়াট ইজ ভাষা রেফারেন্সিয়া? তো ভাষা রেফারেন্সিয়া হচ্ছে বৃক্ষ থেকে, মানে আমরা জানি হ্যাঁ টেস্টিস যুক্ত হলো বৃক্ষতে, এই বৃক্ষ থেকে 10 থেকে 12টা নাম্বার টেস্টিস থেকে বেরোয়। টেস্টিস থেকে 10টা থেকে 12টা নালী বেরোয়, যেগুলোকে বলে ভাষা রেফারেন্সিয়া। এই ভাষা রেফারেন্সিয়া গুলো বেরিয়ে আসে, এবং এগুলো কোথায় এন্টার করে, এরা এন্টার করে সাইড দিয়ে। এই যে দেখো কিডনি থেকে সাইড দিয়ে এন্টার করছে, এই দেখো ভাষা রেফারেন্সিয়া, দেখছি সাইড দিয়ে এন্টার করছে। ভাষা রেফারেন্সিয়া এন্টার করে কিডনি এক সাইড থেকে, পার্শ্ব থেকে বৃক্কের মধ্যে গ্রহণ করে, এবং ফাইনালি এরা গিয়ে ওপেন হয় কোথায়, ওপেন ইন্টু বিডার্স ক্যানাল। এই ভাষা রেফারেন্সিয়া গুলো এরকম টেস্টিস থেকে বেরোয়, সাইডে গিয়ে কিডনির ওপেন হলো কোথায় মধ্যে, বিডার্স ক্যানাল। কি বললাম, এটাকে আরেকবার বলছি, বিডার্স ক্যানাল। বিডার্স নালীতে খোলে, এবং এই বিডার্স নালীটা কি করে, কার সঙ্গে কমিউনিকেট করে, বিডার্স নালী কার সঙ্গে যুক্ত হয়, সেটা হচ্ছে ইউরিনোজেনিটাল ডাক্ট বা মূত্র জনন নালী। ঠিক আছে? তাহলে বিডার্স নালী দিয়ে সেটা কোথায় খুলে গেল, মূত্র জনন নালীতে। ঠিক আছে, এবার সেখান থেকে বৃক্ষ থেকে, যেটা বৃক্ষ থেকে বেরিয়ে আসে, ওকে, এবং কোথায় গিয়ে খোলে, ক্লোয়াকাতে। ঠিক আছে, তাহলে প্রথমে বিডার্স নালী এলো, বিডার্স নালী গিয়ে কি বললাম, হ্যাঁ মূত্র জননালী থেকে খোলা, মূত্র জননালীতে সেটা কোথায় দিয়ে বেরোলো, ক্লোয়াকা। আমরা বলেছিলাম যে ক্লোয়াকা হচ্ছে কমন ওপেনিং। ক্লোয়াকা কি, ক্লোয়াকা হচ্ছে একটা ছোট মিডিয়ান চেম্বার। মিডিয়ান মানে কি, মিডিয়ান মানে একদম শরীরের মিড পয়েন্ট থাকবে, তাই তো? তো কোথায় অবস্থিত থাকবে, ক্লোয়াকা হচ্ছে একদম মধ্যরেখা বরাবর, ঠিক আছে? মধ্যরেখা বরাবর থাকে, এবং ক্লোয়াকাতে মধ্যরেখা বরাবর অবস্থিত, যেখানে মল, ফিসেস, মল, ফিকাল ম্যাটার, মল, ইউরিন বা মূত্র, এবং শুক্রাণু,
সবগুলো এর মাধ্যমে বাইরে বেরোয়। ঠিক আছে, এটা একটা কমন নালী, এটা কমন পার্ট। ঠিক আছে, সেটা হচ্ছে ক্লোয়াকা। ওকে, নেক্সট হচ্ছে ফিমেল রিপোর্টেবল অর্গান। তো যদি বলি যে মেল পুরুষ আমরা বলে দিলাম, এবার ফিমেলদের ক্ষেত্রে কি রয়েছে, তো ফিমেলের ক্ষেত্রে রয়েছে স্ত্রী জননাঙ্গ হিসেবে যে পার্ট গুলি থাকে সেগুলি হচ্ছে এদের ওভারি বা একটা রেখে যাচ্ছে ডিম্বাশয়। ঠিক আছে, ডিম্বাশয় বলতে পারি। পুরুষদের ক্ষেত্রে আমরা কি দেখলাম যে বৃক্কর সঙ্গে যুক্ত থাকে ডিরেক্টলি, এরকম নয় যে বৃক্ক আলাদা হয়ে রয়েছে। আমরা যদি মানব শরীরে দেখি তো মানব শরীরে আলাদা হয়ে টেস্টিস আলাদা হয়ে থাকে, কিন্তু এদের ক্ষেত্রে কি, এদের ক্ষেত্রে একটু আলাদা, মানে বৃক্ষের সঙ্গে ডিরেক্টলি গিয়ে টেস্টিস বা শুক্রাশয় জুড়ে থাকে। কিন্তু স্ত্রীদের ক্ষেত্রে এরকম না, স্ত্রী জননতন্ত্রে একজোড়া ডিম্বাশয় থাকে, এবং ডিম্বাশয়গুলি কোথায় অবস্থান করে না, নিকট বৃক্ষের নিকটবর্তী থাকে, তবে বৃক্ষের সঙ্গে জুড়ে থাকে না। বৃক্ষের সঙ্গে ডিম্বাশয় কার্যাবলী কোনো সম্পর্ক নেই। ওখানে যেমন কি ছিল, ভ্যাসা এফারেন্সিয়া কিডনি দিয়ে এন্টার করছিল, সেখান থেকে বিটারাস নালী হয়ে ইউরেটার বা গবিনির সঙ্গে যুক্ত হচ্ছিল। গবিনি যেটাকে আমরা মূত্র জননালী বলছিলাম। কিন্তু ভালো করে লক্ষ্য করে থাকি তো ফিমেলের ক্ষেত্রে অনেকটা আলাদা। তো ফিমেলের ক্ষেত্রে ভালো করে দেখো, ফিমেলের ক্ষেত্রে এখানে কিডনি রয়েছে, কিডনি আলাদা, আর ওভারিটা অনেক আলাদা। ওভারি গঠনটা দেখো কিরকম, অনেকটা আলাদা, তাই তো। সে ওভারি, এটা হচ্ছে ওভিডাক্ট বা ডিম্বনালী, এগুলো সব ওভা বা ডিম্বক। এটা ইউরেটার আলাদা ওপেন হচ্ছে, আর ইউরিনারি জেনিটাল বা ওভিডাক্টটা দেখো, ওভিডাক্টটা আলাদা ওপেন হচ্ছে, ডিম্বনালী আলাদা ওপেন হচ্ছে, মূত্রনালী আলাদা ওপেন হচ্ছে, বা গর্ভিনী আলাদা ওপেন হচ্ছে। দেখো, ওভারি অবস্থান করে কোথায়, কিডনির কাছে, তবে কিডনির সঙ্গে কোনো কোনো সেরকম কার্যাবলী সম্পর্ক নেই। ঠিক আছে, নেক্সট হচ্ছে a pair of oviduct arising from the ovaries opens into the cloaca separately। ঠিক আছে, মানে ডিম্বাশয় দুটি যে প্রতিটা রয়েছে, তো প্রতিটা থেকে একটা করে ডিম্বনালী বেরোয়, মানে এই ওভারি থেকে একটা ডিম্বনালী, এই ওভারি থেকে একটা ডিম্বনালী। ডিম্বনালী বা ওভিডাক্ট বা ডিম্ব নালী। তো এই ডিম্ব নালীগুলি প্রত্যেকটা ওভারি থেকে আলাদা আলাদা ডিম্বনালী বেরিয়ে আসে, এবং এই ডিম্ব নালীগুলো বেরিয়ে আসে এবং কোথেকে বেরোয়, ওভারি থেকে বা ডিম্বাশয় থেকে। সেখান থেকে গিয়ে এটা কোথায় খুলে, ক্লোয়াকার মধ্যে আলাদা আলাদা। এটা ওভারি ওভিটার আলাদা খুলবে, এটা ওভিটার আলাদা খুলবে। কোথায় খুলবে, ক্লোয়াকার মধ্যে। কিন্তু এর কিন্তু ইউরিনারি ডাক্তার সাথে কোনো রিলেশন নেই, মূত্রনালীর সাথে কোনো রিলেশন নেই। এবং একটা ম্যাচিওর ফিমেল, একটা যদি পূর্ণাঙ্গ স্ত্রীর কথা বলি, একটা পূর্ণাঙ্গ স্ত্রী ব্যাং একসাথে 2500 থেকে 3000 ডিম, ওভা বা ডিম রিলিজ করতে পারে। আমাদের হিউম্যান বডিতে একটা টাইম শুধুমাত্র একটা ডিম রিলিজ হয়, এই তো একটা মেনস্ট্রুয়াল সাইকেলে শুধুমাত্র একটা ডিম রিলিজ হয়। এদের ক্ষেত্রে প্রায় 2500 থেকে 3000 ডিম একবারে একবারে পূর্ণাঙ্গ একটা স্ত্রী ব্যাং রিলিজ করতে পারে, ডিম পারতে পারে। তো এবং ডিমগুলো যখন পারে, সেই ডিমগুলো কোথায় বেরিয়ে যায়, বাইরে বেরিয়ে যায় ক্লোয়াকার মাধ্যমে। এবার ডিমও বাইরে এলো, শুক্রাশয় বাইরে এলো। তো সাধারণত এদের ক্ষেত্রে যে ফার্টিলাইজেশনটা বা নিষেক হয়, সেটা বহির নিষেক হয়। অর্থাৎ এদের নিষেকটা দেহের মধ্যে হচ্ছে না, দেহের বাইরে কোথাও সংঘটিত হচ্ছে। তো বহির নিষেক দেখা যায়, এবং সাধারণত এটা কোথায় হয়, এটা জলের মধ্যেই হয়ে থাকে, টেক প্লেস ইন ওয়াটার। ডেভেলপমেন্ট বা যদি বলি যে এদের পরিস্ফুটনের ঘটনাটা, তো বলো পরিস্ফুটনের ঘটনাটা কিন্তু লার্ভাল স্টেজ থাকে, লার্ভা দশা থাকে। এবং সব থেকে ইম্পর্টেন্ট, এদের লার্ভা খুবই পপুলার ট্যাডপল, যেটাকে আমরা বলি ব্যাঙাচি। তোমরা যদি কখনো কোনো পুকুরের ধারে গিয়ে থাকো বা কোথাও দেখে, তো অনেক সময় দেখা যায় এরকম ছোট ছোট, তাই তো, এরকম এরকম লেজ আছে একটা, আর মাথা এরকম দেখতে পাওয়া যায়। ঠিক আছে, অনেকগুলো একসঙ্গে থাকে, তো সেটাকে ট্যাডপল বা ব্যাঙাচি বলে। এবং এই ব্যাঙাচি গুলি পরবর্তীতে মেটামরফোসিস হয়। মেটামরফোসিস হচ্ছে একটা ঘটনা, যেটা কেন বলি রূপান্তরের ঘটনা, রূপান্তর। এই রূপান্তরের মাধ্যমে এরা ফাইনালি অ্যাডাল্টে পরিণত হয়, লেজ চলে ছড়ে যায়, তাই তো, বডি পার্ট বিভিন্ন রকম চেঞ্জ হয়, পা, ফোর লিম, অগ্রপথ, পশ্চাৎপদ আসে, এবং পরে ব্যাঙে পরিণত হয়। এখানে পুরো একটা রূপান্তর দেখা যায়, লার্ভা দশাটা পুরোপুরি আলাদা, এবং পূর্ণাঙ্গ প্রাণীটা অনেকটাই আলাদা। এই রূপান্তরের ঘটনাটাকে আমরা বলে থাকি মেটামরফোসিস। ঠিক আছে, এবার লাস্ট, এট দ্য লাস্ট, এত কিছু আমরা ব্যাঙ সম্বন্ধে জানলাম, ব্যাঙের পাচনতন্ত্র, ব্যাঙের আহ শ্বসনতন্ত্র, জননতন্ত্র, সংবহন তন্ত্র, তো এত কিছু যখন জানছি, তখন এটাও আমাদের জানা জরুরি যে ব্যাঙ কিভাবে আমাদের লাইফে
আমরা যত কিছু স্টাডি করি না কেন সবকিছু কিন্তু এট দ্য লাস্ট আমরা হিউম্যানের সাথে লিঙ্ক করি, যে কিভাবে আমাদের সঙ্গে তারা জড়িত, কিভাবে কোনো না কোনো ভাবে তারা আমাদের হেল্প করছে আর আমাদের কোনো না কোনো ভাবে ক্ষতি করছে। তো যদি সেই দিকে দেখি তো হিউম্যান বডিতে বা মানব শরীরের বা মানব জাতির উপর ব্যাঙের কি প্রভাব, তো সেটা হচ্ছে যে মানব জীবনে ব্যাঙের কিছু উপকারী ভূমিকা রয়েছে। যেমন এরা বিভিন্ন রকম ইনসেক্ট বা বিভিন্ন রকম পোকামাকড় খায়, ঠিক আছে, যেগুলো হচ্ছে পোকা, যে পোকামাকড় গুলো আমাদের ফসল নষ্ট করতে করে। তো সেই সমস্ত পোকামাকড় যদি খেয়ে ফেলে তাহলে ফসল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তেমনি ব্যাঙের অনেক ইকোলজিক্যাল ব্যালেন্স, অর্থাৎ এই যে খাদ্য শৃঙ্খল, সেই তো ফুড চেন বা খাদ্য শৃঙ্খল, ফুড ওয়েব বা খাদ্য জাল। আমরা জানি খাদ্য জালের মধ্যে প্রথমে ঘাস, তৃণজীবীরা আসে, তারপর তৃণজীবীরা যেমন মনে করো ইনসেক্ট, তারপরে এই ফ্রগ, তারপরে মনে করো স্নেক, তারপর মনে করো বার্ডস। তো এই যে ফুড চেন একটা দেখতে পাচ্ছি, তো এই ফুড চেন দিয়ে ফ্রগ সরিয়ে দিই তাহলে কি হবে, ইনসেক্টের সঙ্গে অনেক বেশি যাবে, কারণ স্নেক তো ডিরেক্টলি ইনসেক্ট খাচ্ছে না, এই ফ্রগ খেত। তো এই খাদ্য নালীর মধ্যে এবং খাদ্য জালের মধ্যেও এর একটা গুরুত্বপূর্ণ লিঙ্ক রয়েছে, বা এটা একটা খুব গুরুত্বপূর্ণ সংযোগকারী হিসেবে কাজ করে। যদি এ অ্যাবসেন্ট হয়ে যায়, কোনোভাবে মিসিং হয়ে যায়, তো এটা খুব বেশি ভাবে আমাদের আহ বাস্তুতন্ত্র ভারসাম্যটাকে ইমব্যালেন্স করে ফেলবে, কিন্তু বাস্তুতন্ত্র ভারসাম্য রক্ষা হবে না। ইন সাম কান্ট্রিজ, অনেক জায়গা রয়েছে যেখানে কি করে, ব্যাঙের যে পেশিবহুল পা গুলো রয়েছে না, ব্যাঙের যে পেশিবহুল পা, অনেক বেশি পা, আমরা জানি পিছনের পাটা একটু বেশি বেশি বহুল হয়, তো সেই পা গুলোকে ইউজ করে ফুড হিসেবে, খাবার হিসেবে মানুষ ব্যবহার করে থাকে, লেগ পিস। ঠিক আছে, তো দ্যাটস অল। বাকি আমরা এই চ্যাপ্টারে কি কি শিখেছি, তো শিখেছি আমরা কোষ, কলা, অঙ্গ, অঙ্গতন্ত্রের কিভাবে তারা নিজেদের মধ্যে শ্রম বিভাজন করে অ্যাজ আ ওয়াইল্ড, তো একটা জীবিত প্রাণীকে তার বিভিন্ন কাজে সহায়তা করে। এবং আমরা বিভিন্ন রকম কলা দেখেছি, কলার টাইপ দেখেছি, অঙ্গতন্ত্র সম্বন্ধে জেনেছি, এবং রানাটাইগ্রিনা বা যেটা ইন্ডিয়ান ব্যাংক, ভারতীয় ব্যাংক, সেটা সম্বন্ধে তার বিভিন্ন পার্ট, তার অঙ্গ সংস্থান, তার গঠনগত দিকটা, অ্যানাটমি, এবং তার অঙ্গ সংস্থান এবং শারীরস্থানিক গঠন বা অ্যানাটমি, দুটোই দেখেছি। অনুশীলনী এখানে সেরকম কিছুই নেই। অনুশীলনীতে জাস্ট একটা কোয়েশ্চেন রয়েছে যে ড্র নিট ডায়াগ্রাম অফ ডাইজেস্টিভ সিস্টেম। তো ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে আমরা স্পেসিফিক্যালি যদি ড্র করতে চাই, তো এই ছবিটা আঁকবো, কোনটা দেখাচ্ছি আমি। তোমরা এখানে এই পার্ট গুলো এক্সক্লুড করে দেবে, যেমন কিডনি এখানে জরুরি নেই, কিডনি পার্টটা সরিয়ে দাও। তো মেইনলি আমরা যদি ড্র করতে যাই কিডনি, হার্ট, এসব কিছু জরুরি নেই। তো কি আঁকবো আমি, প্রথমে এরকম দেখাবো ইসোফেগাস, এখান থেকে স্টোমাক বেরিয়ে এলো, স্টোমাকের পর তুমি চাইলে এখানে গল ব্লাডার কেও দেখাতে পারো, গল বিল কেও দেখাতে পারো, এবং লিভার, যকৃৎকেও দেখা যেতে পারে। ঠিক আছে, স্টোমাক পাকস্থলী, পাকস্থলী থেকে যে অন্ত্রগুলো বেরিয়ে এলো, ক্ষুদ্রান্ত বেরোন, এভাবে কিছু নেই, আলাদা করে ডিফারেন্সিয়েশন। ফাইনালি গিয়ে মলাশয় বা রেকটাম, এবং রেকটাম গিয়ে কোথায় খুললো, ক্লোয়াকার মধ্যে। দেখাতে পারে। আর তার সঙ্গে দেখানোর দরকার নেই, ঠিক আছে, এই সমস্ত পার্ট গুলো দেখিয়ে দিলে অনেক। ওকে, এবং প্রত্যেকটা পার্ট আলাদা করে আইডেন্টিফাই করে দিতে পারো এবং লিখেও দিতে পারো। এলিমেন্টারি ক্যানাল রয়েছে, তার সঙ্গে রয়েছে ডাইজেস্টিভ গ্ল্যান্ড বা পাচন, পাচক গ্রন্থি, যেগুলো রয়েছে যকৃৎ বা লিভার, তার সঙ্গে রয়েছে প্যানক্রিয়াস বা অগ্নাশয়, এবং গল ব্লাডার বা যেটাকে আমরা বলি পিত্তাশয়। পিত্তাশয়ের মধ্যে পিত্তনালী, পিত্ত যেগুলো খরিত হয় যকৃৎ থেকে, সেগুলো সজ্জিত হয়। মেনশন দ্য ফাংশন অফ ইউরেটার ইন ফ্রগ। ব্যাঙের ক্ষেত্রে ইউরেটার বা যেটাকে গবিনি, গবিনির কাজ কি, তো ব্যাঙের গবিনির কাজ হচ্ছে মেনলি মূত্র পরিবহন করা। তবে পুরুষদের ক্ষেত্রে, পুরুষ ব্যাঙদের ক্ষেত্রে এটা মূত্র জননালী হিসেবেও কাজ করে। তো সেই ক্ষেত্রে শুধুমাত্র মূত্র নয়, মূত্রের সঙ্গে সঙ্গে শুক্রাশয়ের পরিবহনে সাহায্য করে। ঠিক আছে স্যার, আরেকটা জিনিস আমি তোমাদের বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে যখন আমরা এখানে এক্সক্রিটরি সিস্টেম দেখেছিলাম, রেচনতন্ত্র, তো আমরা শুধুমাত্র ব্যাঙের কিডনি বা বৃক্কের কথাই বলেছিলাম, তবে আদার পার্ট রয়েছে ব্যাঙের ক্ষেত্রে, অন্যান্য অংশ রয়েছে যেগুলো আমাদের রেচনে সাহায্য করে। সেগুলি কি, সেগুলো হচ্ছে ফ্যাট বডি, যদি তুমি লক্ষ্য করে থাকো। তো কিডনিতে নয়, টেস্টিসের উপরের দিকে তুমি দেখো কিছু পার্ট রয়েছে, এদের ক্ষেত্রে, স্ত্রীদের ক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট টেস্টিসের সঙ্গে যুক্ত ফ্যাট বডি। ফ্যাট বডির কাজ হচ্ছে বিভিন্ন ভাবে রেচন তন্ত্রে কিডনির সহায়তা করা। ঠিক আছে, এটা বলো বর্জ্য পদার্থ কি, তো বর্জ্য পদার্থ নাইট্রোজেন জাতীয় বর্জ্য পদার্থ হচ্ছে ইউরিয়া, তাই তো, এটা সব থেকে লেস টক্সিক।
তো দ্যাটস অল অ্যাবাউট দিস চ্যাপ্টার। চ্যাপ্টারটা বেশিরভাগ ফোকাসটাই আমাদের হচ্ছে মেইনলি ব্যাঙের উপর। তো এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন যদি আসে, তো ব্যাঙের যে বিভিন্ন তন্ত্রগুলি রয়েছে, কোন পার্টটা কিভাবে রিলেটেড, ঠিক আছে? খুবই ছোট চ্যাপ্টার, মাল্টিপল টাইমস রিভাইজ করলে হয়ে যাবে। এন্ড এট দ্য এন্ড, ইফ পসিবল, এই চ্যাপ্টারের এক্সাম্পল দেখে নেবে, ঠিক আছে? ঠিক আছে, তবে থ্যাংক ইউ এভরিওয়ান ফর অ্যাটেন্ডিং দ্য সেশন। হোপ যে ক্লিয়ার হয়েছে সবকিছু, ঠিক আছে? চ্যাপ্টারটা প্রথমে পড়ে নেবো একবার নিচে থেকে, এনসিআরটি প্রত্যেকটা লাইন বাই লাইন। এনসিআরটি সেরকম খুবই কঠিন কোনো ওয়ার্ড নেই বা খুবই কঠিন ভাবে কোনো কনসেপ্ট নেই, ঠিক আছে? যে সমস্ত ছবিগুলো বা দেওয়া রয়েছে ডায়াগ্রামের লিড নিতে অনেক সময় মার্কিং জিজ্ঞেস করে না রে, তো কোনটা ক্লোয়াকা, কোনটা ওভারি, কোনটা ওভার, হয়তো দিয়ে দেবে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, তাই তো? এবং ম্যাথে তার কলমে অপশন আছে 1 2 3 4। তো সেভাবে প্রিপেয়ার করে যাবো। থ্যাংক ইউ, and all the best.